প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে। তার হাত ধরে যদি বাংলাদেশ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া হতে চায় তাহলে তাকে দিতে হবে দীর্ঘ সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে কত দীর্ঘ সেই সময়টা। ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। চতুর্দিকে তখন শুধু অভাব আর বিভিন্ন রকমের অন্যায়, বেকারদের হাহাকার তখন সর্বোচ্চ পর্যায়ে। আর এখন সেই সিঙ্গাপুরের উন্নতি দেখে অনেক দেশই লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার একজন কারিগর রয়েছেন, আর তিনি হচ্ছেন লি কুয়ান ইউ। তিনি দীর্ঘ ৩১ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সিঙ্গাপুরকে আজকের সিঙ্গাপুর রূপে রূপান্তরিত করেছে। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। শপথ নেওয়ার পরে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি মেধাবী শিক্ষার্থীদেরকে বিদেশে পড়তে পাঠাতেন। পড়াশোনা শেষ হলে দেশে এনে তাদেরকে অনেক উচ্চ বেতনে চাকরি দিতেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদেরকে দিতেন সর্বোচ্চ পারিশ্রমিক। তিনি যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতেন, বাকি কাজগুলো তারাই করে নিতেন। ৩১ বছর দেশ শাসন করার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কিছুটা কম, অথচ এই দেশেই রয়েছে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় কোম্পানির সদর দপ্তর। পুরো সিঙ্গাপুর ঘুরলে আপনি দুর্নীতি তো পাবেনই না, এমনকি পাবেন না একটা ময়লাও খুঁজে। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ ২০১৫ সালে না ফেরার দেশে চলে যান। তবে ৩১ বছরের তার শাসনামল ইতিহাস হয়ে আছে। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। ১৯৮১ সালে মহাতির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন, দেশটির রাজনৈতিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। মালয়েশিয়ার মানুষের মধ্যে তখন হিংসা বিদ্বেষের ছড়াছড়ি। মহাতির বিশ্বাস করতেন নানা ধর্মের, নানা মতের মালয়েশিয়াকে একটি জায়গায় আনতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলাকে স্থির করা। এরপর তিনি অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে তিনি অবসরে যান। এর ১৫ বছর পর ২০১৮ সালে আকস্মিকভাবে তিনি ফের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদে চলে আসেন। ৯০ বছর বয়সে একটি দেশের হাল ধরে তিনি সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দেন। বর্তমানে মাহাতির মোহাম্মদের বয়স ৯৯। প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি মাহাতির মোহাম্মদ অথবা লি কুয়ান ইউ হতে পারবেন? ৮৪ বছর বয়সেও ডক্টর মোহাম্মদ ইউনূস দারুণ কর্মচঞ্চল। ২০১৫ সালে ওয়াশিংটন ডিসিতে একটি কনফারেন্সে সাক্ষাৎকার দেবার সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, আপনার তো এখন অনেক বয়স হয়েছে, আপনি অবসরে চলে যান। উত্তরে ডক্টর ইউনূস বলেছেন, অবসর শব্দটিকে আমি অবসরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি এই বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় দিবেন? চীন আজ বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। আগে কিন্তু এমনটা ছিল না। ডেং শিয়া নামের একজন ব্যক্তি ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চীনকে শাসন করেন। দীর্ঘ এই ১৪ বছরের শাসনামলের সময় তিনি চীনের অর্থনীতির এই ভিত্তি গড়ে দিয়েছিলেন। কৃষি থেকে শিল্প, এরকম প্রত্যেকটি খাতেই চীন তখন তরতর করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছিল। অনেকের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সময় পান তাহলে তিনিও বাংলাদেশকে চীন, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কাতারে নিয়ে যেতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার বৈশ্বিক পরিচিতি। শুধুমাত্র চীন সফর থেকেই তিনি যা নিয়ে এসেছেন তা বাংলাদেশের জন্য স্বপ্নের মতো। চীন সরকার ও চীনের বিভিন্ন কোম্পানির কাছ থেকে তিনি ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশে শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশ তাদের সকল ধরনের পণ্য চীনা বাজারে শুল্ক মুক্তভাবে রপ্তানি করতে পারবে। চীনে আম রপ্তানির জন্য ৬ বছর আগে অনুরোধ করা হয়েছিল। নানা রকম আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি বাস্তবায়ন না হলেও এবারের চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস আমের রপ্তানির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং চীন সরকার বলেছে তারা এবছরই আম নিতে চায়। সবচাইতে বড় সফলতা হলো তিস্তা প্রকল্প চুক্তি। তবে শুধু তিস্তা প্রকল্প নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন এবং চীন সেখানে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন। চীনের বাণিজ্যমন্ত্রী ২০০ বিনিয়োগকারীকে নিয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এভাবেই যদি চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই হয়তো একদিন বাংলাদেশ পৌঁছে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা চীনের কাতারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমরা সেই সময়টা দেব?